সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড আগলিতে। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হলাম দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে এবং আমাদের দেশীয় যে খেলাধুলা আছে সেগুলো নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে যোগ দিয়েছেন দুজন, বিমল চন্দ্র ঘোষ ভুলু ভাই, সাবেক ভলিবল খেলোয়াড় এবং সংগঠক, এবং একই সাথে আমাদের সাথে আছেন মুশতাক আহমেদ, উপমহাসচিব শুটিং স্পোর্ট ফেডারেশন। আর আমি আপনাদের সাথে আছি সাফাত মিদুল। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো একবার দেখে নিতে চাই। দর্শক, দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। আমরা বলছিলাম যে আমরা আলোচনা করব আজকের বিষয় আমরা ঠিক করেছি কিভাবে ফিরবে স্থবির ফেডারেশনগুলোর কার্যক্রম। আপনারা জানেন যে অভ্যুত্থানের পর কয়েকটা ফেডারেশনেরই কিন্তু কার্যক্রম একেবারে থেমে রয়েছে। সেই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন বলছিলাম যে ভুলু ভাই এবং একসাথে মুশতাক আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আপনারা আলোচনায় যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রথমে আমি একটু ভুলু ভাইয়ের কাছে যেতে চাই যে ভুলু ভাই, দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে যেই আমরা স্থবিরের কথা বলছি যে ভলিবলে কোনো খেলা নেই, এবং একসাথে ইন্টারন্যাশনাল খেলা যদি বলেন, এবং আপনাদের যে অ্যাফিলিয়েশনের একটা নিয়ম কানুন থাকে, সেই জায়গাটা কিন্তু একটু সমস্যায় পড়ছে এই কারণে। সেই জায়গাটা আপনি একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ জানাই চ্যানেল 24কে যে আমাকে কিছু বলার জন্য এখানে আমন্ত্রণ করেছে। সাথে সাথে আমি যারা ভলিবল যোদ্ধা আছে তাদেরকেও আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি যে তারা এখনও এই ভলিবলকে ধরে রেখেছে, গ্রামগঞ্জে অন্তত কিছু খেলা পরিচালনা করছেন। এখানে বলতে হয় যে আমাদের দেশে সব ফেডারেশন ভিত্তিক এই খেলাগুলো পরিচালনা হয়। তো সেইখানে দেখা গেছে যে বর্তমান যে গভর্নমেন্ট সেখানে ওই ফেডারেশনগুলোকে বিলুপ্তি করেনি, শুধু প্রেসিডেন্টগুলা বোধহয় বিলুপ্তি করেছে। তো আমার মনে হয় যে এখনও তো ফেডারেশনে যারা আছেন তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোন কারণে আমার বোধগম্য নয় যে এই খেলাগুলোকে কেন তারা চালু রাখেন। প্রথমেই বলি, আমাদের এই ভলিবলের যে খেলাগুলো ছিল আমরা যখন খেলেছি সেই সময় থেকে ঢাকা যুবক একটা ভলিবল হতো, সেটা এখন নেই বললেই চলে। মেট্রোপলিস ভলিবল লিগ কোনো রকম একটা দায় সারা চালিয়ে সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন কোনো খেলা হচ্ছে না। তারপরে আপনার ইউনিভার্সিটি স্কুল লেভেলের যে খেলাগুলো, যে রুট লেভেল থেকে যে প্লেয়ারগুলো বেরোবে, সেটার কোনো উদ্যোগ আমি আজ পর্যন্ত দেখিনি। কেন করেনি সেটা তারাই বলতে পারবেন যারা এখানে ছিলেন। আমার মনে হয় এখানে যোগ্য নেতৃত্বের অভাব আছে। শুধু নেতৃত্ব দিলে হবে না, তাকে সেটা ধারণ করতে হবে, তার সদিচ্ছা থাকতে হবে যে খেলাগুলোকে আমরা কিভাবে বেগবান করব। এবং এই ভলিবল খেলা ছিল গ্রামগঞ্জের একটা ঐতিহাসিক খেলা। একটা বল, একটা নেট হলে গ্রামের 12 জন, 20 জন, 14 জন খেলোয়াড় এখানে থাকতো, হাজার হাজার। কস্টিং এর কথাটাও বলি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সাশ্রয়ী, আসলে খেলাটা অনেক সাশ্রয়ী, সেটাই বলা চলে। তো সেখানে দেখা গেছে যে সেই খেলাটা বিলুপ্তির পথে চলে গেছে। কেন? এর জন্য দায়ী কে? আমি বলবো ফেডারেশনগুলোকে আমি দায়ী করব না। এই কারণে ফেডারেশন তো কিছু করেছে, যেমন ইন্টারন্যাশনালি আমরা কিছুটা অ্যাচিভ করেছি, আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিছু দূর এগিয়ে গেছি, এবং বর্তমান পরিস্থিতিতে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আরও ভয়াবহ। আমি একটু বলতে চাই যে আমরা এফআইবি, আমরা কাভা, আমরা সেন্ট্রাল জোন ভলিবল ফেডারেশনের অন্তর্ভুক্তি, এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা বিগত বছর আমরা কোনো কম্পিটিশন করতে পারিনি, দেশের মাটিতেও না এবং বাইরে গিয়েও আমাদের কোনো কম্পিটিশন ছিল না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই অ্যাপিলেশন, ভলিবলের অ্যাপিলেশন থাকে কি না সেটাও সন্দেহের দিক। এবং শুধু অ্যাপিলেশন থাকবে না, আমাদেরকে অর্থদণ্ডও দিতে হতে পারে। আমি একটু মুশতাক ভাই রয়েছেন। মুশতাক ভাই, ভলিবলের কথা বলছিলেন ভুলু ভাই, একই আমি যদি দেখি যে শুটিং ফেডারেশনের কথা যদি বলি, বাংলাদেশে যদি আমরা ক্রিকেট, ফুটবল এগুলোর পরে যদি কোনো অর্জন দেখি, সেখানে কিন্তু শুটিং অনেক এগিয়ে। তো এখন এই অবস্থায় শুটিংয়ের কী অবস্থা রয়েছে? কারণ আপনিও বলছিলেন যে আপনাদের অনেক দিন ধরে কোনো কার্যক্রম নেই আপনাদের ফেডারেশনে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ চ্যানেল 24কে আমাদের পাশে থাকার জন্য। প্রথমে বলতে চাই যে হ্যাঁ, ভলিবলটা আমরা শুনলাম, ভলিবলের সিনারিও আর আমাদের সিনারিও টোটালি ডিফারেন্ট। আমাদের শুটিংটা আসলে এমন একটা গেম যে এখানে আপনার যে ইন্টারন্যাশনাল লেভেলের রেঞ্জ আছে, সেই রেঞ্জে আমাদের খেলাটা আসলে পরিচালনা করতে হয়।
তো আপনি যদি দেখেন আমাদের সারা বাংলাদেশে অ্যারাউন্ড 64টা ক্লাব আছে। তো এই 64টা ক্লাবের মধ্যে যে ধরনের ফ্যাসিলিটি আছে সেটা খুবই নিম্নমানের, আমি বলবো বেসিক আর কি যেটাকে বলে। সেখানে ইলেকট্রনিক কোনো টার্গেট নেই, সেখানে ম্যানুয়াল টার্গেটে প্র্যাকটিস করা হয়। সেখান থেকে বাছাই করে আমরা যখন ন্যাশনাল টিম বা হাই পারফরমেন্স টিম বা ইউথ টিমগুলোকে যখন আমরা পরিচালনা করি তখন সেখানে ফরেন কোচেস পায়। তো ওই লেভেলের ট্রেনিংটা আর পরবর্তীতে ফেডারেশনে এসে যে ট্রেনিংটা করে দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। এবং শুটিংয়ে আমরা যেরকম ভালো করেছি অতীতে, আমাদের একটা প্রোভেন ট্র্যাক রেকর্ড আছে। আমি বলবো আপনি যে প্রশ্ন করেছেন যে ক্রিকেট এবং ফুটবলের পরে, আমি বলবো যে আপনি ভুল বলেছেন। আমার শুটিংটা অ্যাকচুয়ালি বাংলাদেশের স্পোর্টিং ইতিহাসের সর্বোচ্চ অর্জনকারী একটি স্পোর্ট, যেটা আসিফ হোসেন খান, যেটা আমরা এখনো বড়াই করি। এরপরে আরও অনেক আসা উচিত ছিল, যদিও আসেনি। তারপরে আপনি যদি দেখেন কমনওয়েলথে ধারাবাহিকভাবে আমাদের গত 2018 সালের পরে শুটিং হয়নি কমনওয়েলথে। তো 2018 সালের পরে কমনওয়েলথে সঙ্গত কারণে দুবার শুটিংকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেমন লন্ডনে কমনওয়েলথ হয়েছে, সেখানেও বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে আগামীতে যেটা 2026 সালে হবে অস্ট্রেলিয়া, সেটাও আমরা শুনছি যে অমিট করে দেওয়া হয়েছে। তো যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখান থেকে শুটিং এবং আর্চারি। কারণ আর্চারি এখনও কমনওয়েলথে মেডেল পায়নি, কিন্তু তাদের ওয়ার্ল্ড কাপে মেডেল আছে, তাদেরও যথেষ্ট তাদের ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট আছে। তো আপনি যদি দেখেন যে শুটিংয়ে আমাদের অ্যাচিভমেন্টটা আসিফ হোসেন খানেরটাই বাংলাদেশের গ্লোরি সর্বোচ্চ। এবং 90 দশকে আপনি যদি দেখেন আতিক ভাই এবং নিনি আব্দুল সত্তার নিনি ভাই, এটাই কিন্তু বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক এরকম পরিসরে আর কি সবচেয়ে বেশি অর্জন। কারণ কমনওয়েলথে আপনার 49টা কান্ট্রি, আপনার কান্ট্রি ওয়াইজ দেখতে হবে। আমরা আসলে আমাদের মাইন্ডসেটটা আমরা খুব ন্যারো করে ফেলেছি এবং আমাদের থিঙ্কিং প্রসেসটা খুব লিমিটেড, যার কারণে আমরা এসি গেমস নিয়ে সবসময় চিন্তা করি। এসি গেমস নিয়ে আসলে এসি গেমসে অনলি 7 কান্ট্রিজ, তার মধ্যে হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ। এই তিনটাই অ্যাকচুয়ালি সাধারণত তারা বেশি স্ট্রং। আমরা যদি একটু বলি যে বর্তমান পরিস্থিতিতে আপনার আসলে এর সংখ্যাটা কি এখন, বর্তমান যে অবস্থা রয়েছে আপনার ফেডারেশন? বর্তমান অবস্থা আছে, আপনি যদি আমাদের ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট দেখেন, আমাদের ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট 2022-এর পরে আর আসেনি। আমাদের আইএসএসএফ মানে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের যে গ্রাপিতে আমরা অ্যারাউন্ড 5টা মেডেল পেয়েছি, 4টা সিলভার এবং 1টা ব্রোঞ্জ। তো এটাই আমাদের প্রথম ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের রেকগনাইজড কোনো একটা মেডেল। এছাড়া অন্যগুলো হচ্ছে কমনওয়েলথ বা এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ, এটা হচ্ছে তার চেয়ে বেশি ছিল। মানে কমনওয়েলথের চেয়ে অবশ্যই কম, বাট আইএসএসএফের প্রথম মেডেল এটাই আমাদের। তো এই 5টা মেডেল। তো এর পরবর্তীতে আসলে আমরা 2023 সালে যে কটা গেম খেলেছি, আমাদের বেস্ট অ্যাচিভমেন্ট ছিল 23-এ আমাদের অ্যাচিভমেন্ট মোটামুটি ছিল ইন্টারন্যাশনাল আপনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বলে, যেটা আমরা অন্যান্য খেলাতে ফুটবল ক্রিকেটে যেমন ওয়ার্ল্ড কাপ বলে, আমাদের 4টা বছরে ওয়ার্ল্ড কাপ হয় ইন্টারন্যাশনাল। কিন্তু আপনি একটু আগে আমাদের বলছিলেন যে এই একই কারণে হয়তোবা যে ফেডারেশনের যে এখন যেই অবস্থা, আমি জানি যে মহাসচিব হয়তোবা এখন নেই, তো এই জায়গাটায় আপনাদের যে সংখ্যার জায়গাটা, আপনাদের কি ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ বা আপনাদের কোনো টুর্নামেন্ট মিস হচ্ছে কিনা? আমাদের হ্যাঁ, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আসলে অলিম্পিকের পরে আর ইয়ার এন্ডিংয়ে কোনো ইসে ছিল না। এই বছরে এটা অলিম্পিকটাই ছিল লাস্ট গেম। তো এর পরবর্তীতে সবাই একটা ব্রেক নিয়েছে এবং দেখা গেছে রিজিওনাল কিছু টুকটাক গেম হয়েছে। তো ওইরকম কোনো গেম হয়নি ইন্টারন্যাশনালি, সবাই একটা ব্রেকে ছিল। এখন আপনার ফেব্রুয়ারি মাসে যেটা শুরু হচ্ছে এশিয়া কাপ। এশিয়া কাপে অ্যারাউন্ড 44টা কান্ট্রিজ। তো 44টা কান্ট্রির মধ্যে আমার মেয়েদের টিমে একটা মেডেল সম্ভাবনা ছিল, কিন্তু আমরা এখন এই যে অগস্ট মাসের 5 তারিখের পরে আমরা স্বল্প পরিসরে ট্রেনিং করছিলাম। আমাদের 2জন ফরেন কোচ ছিল, একজন রাইফেলের এবং একজন পিস্তলের, ইরানিয়ান কোচ। তো তাদেরকে সঙ্গত কারণে আমাদের 3 তারিখে বা 4 তারিখে আমরা তাদেরকে আসলে টিকিট করে দিই যে তারা চলে যায়। একজন অলিম্পিক টিমের সাথে ছিল, সে প্যারিস থেকে বাংলাদেশে আর ফেরত আসতে পারে না এই কারণে। আর আরেকজন এখানে ছিল পিস্তলের, ওনাকে আমরা 4 তারিখে পাঠিয়ে দিই আসলে। তো চলে যাওয়ার পরে আমরা আসলে তাদের ব্যাপারটাও স্থবির হয়ে গেছে, কারণ তাদের তো আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তি ছিল, পরবর্তীতে প্রতি 2 বছর পর রিনিউ হয়। তো তাদের সাথেও আমরা আসলে কোনো কিছু করতে পারছি না। এটা আমার মনে হয় যে ইমিডিয়েটলি আপনার যারাই আসুক, সার্চ কমিটি আসলে এখানে ডেকেছিল, ডেকে আপনার সার্চ কমিটি একটা দিক নির্দেশনা দিবে। তো সার্চ কমিটি করে দেওয়ার পরবর্তীতে আমরা যেটা দেখলাম, যে আমার কাছে যেটা মেইন প্রবলেম মনে হয়েছে, যে মিনিস্ট্রিতে কিছু ট্যাম্পারিং হয়েছে। এটা খুব অপ্রিয় হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য। এখানে আমাদের সিস্টেমের মধ্যে, আমাদের তো রুটের মধ্যে এখনও করাপশন।
সো যেটা সার্চ কমিটি প্রপোজ করে দিবে সেখানে আমরা আসলে মিনিস্ট্রি থেকে চেঞ্জ করে ফেলতেছি। অ্যারাউন্ড 22 পিপল আমি যেটা শুনেছি, দিস ইজ অফ দ্য রেকর্ড, বাট এইরকম যদি হতে থাকে বাংলাদেশে, আসলে আপনি স্পোর্টসে এইভাবে পলিটিসাইজ করে কখনো স্পোর্টস চলতে পারে না। আমি একটু ভলিবলের কাছে যেতে চাই। ভুলু ভাই, আমরা যদি দেখি যে ভলিবলের কথা যদি একটু দেখি, ভারতের চেয়েও কিন্তু আমরা র্যাঙ্কিং এগিয়ে, এবং এই ভলিবলের এই ভবিষ্যৎটা মানে যদি আমরা বাঁচাতে চাই তাহলে কি করা উচিত এই মুহূর্তে? এখন যেটা করতে হবে, এখানে যোগ্য নেতৃত্বকে নিয়ে আসতে হবে 1 নম্বর। 2 নম্বর, দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে এই খেলাধুলাকে। স্পোর্টস ফ্রি, আমরা জানতাম যে স্পোর্টস ফ্রি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা এই ভলিবল ফেডারেশন হোল্ড করছে, কিছু লোক তারা কি করছে, তারা এই আমাদের যে কাউন্সিলরগুলো এনে তারা শপথে বহাল থাকার জন্য যে কাজগুলো করে যাচ্ছে, সেখানে আমার মনে হয় যারা জাতীয় দলের এক্স প্লেয়ার ছিল, যারা ভলিবল সম্বন্ধে জানে, ভলিবল আর রাজনীতি দুই জিনিস। সেখানে আমি প্রথমে বলেছি যে প্রভাবমুক্ত রাখতে হবে, যে রাজনীতি প্রভাবমুক্ত রাখতে হবে, এবং যারা যোগ্য মানুষ তাদেরকে যদি যোগ্য স্থানে অধিষ্ঠিত করা হয়, আমার মনে হয় ভলিবল আরও এগিয়ে যাবে। আপনি যে প্রশ্নটা করছেন যে আমরা ভারতের চেয়েও বাংলাদেশ এগিয়ে, সেখানে আমাদের পৃষ্ঠপোষক যারা ছিলেন তারা উদার মন নিয়ে এখানে কাজ করেছিলেন, সেখানে আরও কিছু অ্যাচিভমেন্ট হতে পারত, কিন্তু কোন কারণে, কোন অজ্ঞাত কারণে এটা হয়নি আমি ঠিক বলতে পারছি না। এখনও যদি বাংলাদেশের যারা আছে তারা যদি একত্রিত হয়ে সবাই একসাথে মিলে এই খেলাটাকে প্রাধান্য দিত, এবং যোগ্য লোক দিয়ে, বারবার একটা কথাই বলছি, যোগ্য লোকের স্থান করে দিত, আর যারা নাকি আপনার ওই কাউন্সিলরও আছে তাদেরকে যদি যোগ্য লোক পাঠানো হতো, তাহলে আমার মনে হয় এটা আরও বেগবান করা যেত, আরও পলিসি বের করা যেত, কী করে আরও অ্যাচিভ করা যায়, আরও কত উন্নত করা যায়। কিন্তু সেদিকে আমরা না গিয়ে আমরা আমাদের নিজেকে সেভ করতে গিয়ে, নিজেকে বাঁচাতে গিয়ে আমরা দেশের ক্ষতি করে ফেলছি। এবং বর্তমানে এখন যে পরিস্থিতি, আমরা যে ভলিবল খেলি এটার আউটডোরে নেই, এটা ইনডোর গেম হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশের 2টি স্টেডিয়াম আছে, একটি মিরপুরে, একটি আমাদের নিজস্ব ভেন্যুতে ভলিবল ফেডারেশন। এখন দেশের বৃহত্তর স্বার্থে দেশপ্রেমিক সৌনিক ভাইয়েরা স্যাররা এখানে আছেন, ওনারা জাতীয় স্বার্থে আছেন, কিন্তু আমরা সেখানেও আমরা প্র্যাকটিসে যেতে পারছি না, খেলার হ্যাম্পার হচ্ছে, কোনো খেলা চালাতে পারছি না, যার জন্য আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। হয়তো আগামীতে দেখা যাবে যে আমরা ভারত কেন অনেক দেশের পিছনেই আমরা চলে গেছি। তো এটা যাতে না হয় আমি কর্তৃপক্ষের কাছে অবশ্যই এটা আমরা আরো আলোচনা করব। তারপর আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ক্লেমন বিয়ন্ড দ্য গ্লাস নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্লাস। দর্শক, আপনারা জানেন যে আমরা কথা বলছিলাম যে ফেডারেশনের যে স্থবিরতা সেটা কাটাতে কি করা উচিত। আমাদের সাথে আছেন দুজন, বিমল চন্দ্র ঘোষ ভুলু, ভলিবল খেলোয়াড়, সাবেক ভলিবল খেলোয়াড়, এবং একই সাথে মুস্তাক ওয়াইজ, উপমহাসচিব, শুটিং স্পোর্ট ফেডারেশন। মুস্তাক ভাই, আপনি একটু আগে বলছিলেন যে আসলে আপনাদের যে ক্লাবগুলো রয়েছে, 64 জেলায় যে ক্লাবগুলো, সেখানে নিম্নমানের প্র্যাকটিস হয়। আপনিও একজন এই ফেডারেশনের একজন কর্মকর্তা, আপনি উপমহাসচিব, তো আপনারা আসলে এই কোনো দায়িত্ব নেন নাই কেন এতদিনে? না, আপনি যদি দেখেন আমাদের ফেডারেশনে গত 12 বছরে যথেষ্ট কাজ হয়েছে। আমরা আগে তো আসলে খুব এমন একটা পরিসরে ছিলাম, কারণ শুটিংটাও আপনি যদি দেখেন যে এটা একটা এক্সপেন্সিভ গেম। একটা রাইফেল, একটা জ্যাকেট, ট্রাউজার এবং বুট এবং অন্যান্য অ্যাক্সেসরিজ এবং গিয়ার্স কিনতে, শুটিং ইকুইপমেন্ট যেটা কিনতে হয়, একটা শুটারকে দাঁড়া করাতে আপনার মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা এখন খরচ বর্তমান বাজার মূল্যে। তো এটা আগেও আপনার 5 লাখ টাকার নিচে আসলে কখনো হয় না। একটা ভালো রাইফেল যদি আপনার কিনতে হয়, আপনি ধরেন, যদি আমি টেনিসের কথাই বলি বা ক্রিকেটের কথাই বলি, যে আপনি ধরেন একটা ভালো ব্যাট দিয়ে খেলবেন বা ভালো গিয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওরকমই শুটিংয়ে আপনার যে লেটেস্ট টেকনোলজি যে রাইফেল, এটা তো প্রেসাইজ গেম, এটা দর্শকভিত্তিক গেম না, সেজন্য মানুষ বুঝে না, তো এই জন্য দেখেও কম। কিন্তু যখন আপনি খেলতে যাচ্ছেন, আপনি কিন্তু তখন আপনার বেস্ট ইকুইপমেন্টটা না থাকলে হয় কি, ধরেন ডেসিমালে খেলা হয়, ডেসিমালে খেলা হলে আপনার 10.9-এর জায়গায় আপনার 10.8 হয়ে গেলে ওই 0.1-এর জন্য আপনার মেডেল নির্ধারণ হয়। তো যার জন্য খুবই টাফ হয়ে যায়। তারপর ভালো গুলি, ভালো ইকুইপমেন্ট, ভালো অস্ত্র, এগুলো যদি আপনি ব্যবহার না করতে পারেন, তাহলে আপনার ধারাবাহিকতা আসলে ধরে রাখা সম্ভব না
এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ভালো একটা ট্রেনিং দরকার, ভালো ট্রেনিংয়ের সাথে ভালো কোচ দরকার। তো কোচের যে আপনার স্যালারি, আমার 2টা কোচ আছে, ইরানের 2জনের স্যালারি আপনার মোর দ্যান $11,000। তো সেটা প্রতি মাসে আমাদের সেটাকে আপনার জোগাড় করা এবং সেটাকে তাদেরকে প্রতি মাসে পেমেন্ট করা। তো আমাদের তো সোর্স অফ ইনকাম কি? আমাদের সোর্স অফ ইনকাম অনলি হচ্ছে আমরা ডোনেশন। সো ডোনেশন অ্যান্ড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে যারা আমাদের পার্টনার্স আছে, তো তারা আমাদেরকে কিছু হয়তো দেয় বছরে। তো তারপরে তো এভাবে মানুষের দুয়ারে দুয়ারে আসলে গিয়ে এভাবে, এটা তো আমি বলবো ভিক্ষা করার মতোই অনেকটা। আপনার যেই খেলাগুলোতে আপনার সম্ভাবনা আছে, যেখানে আপনার প্রোভেন ট্র্যাক রেকর্ড আছে, হ্যাঁ, এখানে আপনি যেখানে মেডেল পেয়েছেন, সেই খেলাগুলোকে তো আপনি একটু অবশ্যই প্রত্যেকটা খেলার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে যেগুলোতে সম্ভাবনা আছে এবং ট্র্যাক রেকর্ড আছে তাদেরকে আপনি সেগ্রিগেট করে তাদেরকে, আমি বলছি না যে এক্সট্রা টাকা দিয়ে, টাকা পয়সা আমাদের এখানে মিনিস্ট্রিতে আমাদের যেহেতু বাজেট আছে, আমি মিনিস্ট্রিকে বলবো যে ওনারা বাজেট দেয়, আমরা কিন্তু আমাদের বাজেট দিয়ে দিই প্রতি বছর। আমরা যদি 10 কোটি টাকা বাজেট দিই তাহলে আমাদেরকে 25 লক্ষ বা 30 লক্ষ টাকা দেওয়া হয়। তারপরেও অলিম্পিক অনেক সময় সহায়তা করে, যেমন এসএ গেমস, কমনওয়েলথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস এবং অলিম্পিকের এই ধরনের গেমসগুলো, এশিয়ান গেমস, এগুলো আবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন পুরোটাই স্পন্সর করে। কিন্তু তারপরেও সেটা যথেষ্ট না বিকজ অফ শুটিং। এটা যদি আপনার অন্যান্য খেলা হতো তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি ভলিবল বলেন বা কাবাডি বলেন, সেখানে তো আসলে এত খরচ না, সেখানেও ফোকাস করা উচিত। এখন ফোকাসটা যে আমাদের নতুন, আমি বলবো যে নতুন এখন আপনার উপদেষ্টা এসছেন, উনি ইয়াং একজন ছেলে, উনি একটা স্পোর্টসম্যান যদি হয়ে থাকেন, উনি যদি খেলাধুলা করে থাকেন, তাহলে ওনার বেসিক কিছু জ্ঞান থাকা উচিত। এবং না থাকলে উনি ভালো যারা ফেডারেশনগুলোতে যারা আপনার অভিজ্ঞতা সম্পন্ন যে লোক যারা আছেন, তাদের সাথে বসা উচিত, কি করা উচিত, এবং এগুলো দেরি করা উচিত না। এগুলো দেরি না করে উনি যদি সেগ্রিগেট করে ফোকাস করে, তাহলে আপনার 10-12টা গেমস বের করুক না, টেকনিক্যাল গেমস। আপনি যদি ধরেন সুইমিংয়ে আপনি মাইকেল ফেলপসের সাথে আমাদের রবিউল ইসলাম কোনোদিনও পারবে না। আপনি ও হচ্ছে 2 মিটার 2.25 মিটার, আর আমাদের রবিউল ইসলাম 1.79 মিটার বা 1.80 মিটার। তো ও একটা স্ট্রোকে আসলে দেখে বেছে একটা মিটার কত আগে একটা পরিকল্পনা করা উচিত। আপনি যেতে পারবেন। আমরা প্রায় একবার শেষ সময় আমরা জাস্ট ভুলু ভাইয়ের কাছে যাবো, যে ভুলু ভাই একবার ছোট্ট করে বলবেন যে আমরা কোচের যে বিষয়টা, আমাদের দেশে কোচ তৈরি হচ্ছে না, এটার কারণটা কি? আমাদের দেশে কোচ তৈরি হয় না সেটা বললে বোধ ভুল হবে। তৈরি হয়, কিন্তু সেই মানে আমরা যেতে পারছি না। সেখানে আরও প্রশিক্ষণের দরকার। যারা নাকি যাচ্ছেন তাদেরকে অনেক যোগ্যতা সম্পন্ন থাকতে হবে, সেই ব্যাপারে তাদের জ্ঞান থাকতে হবে। সেগুলা যদি আমরা এই বাংলাদেশ থেকেও যদি কিছু শিক্ষা আমরা দিয়ে দিতে পারি, তাহলে মনে হয় তারা সেখানে গিয়ে অনেক দূর এগাতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আসলে আমাদের সময় দেওয়ার জন্য, কারণ আমাদের যে স্থবিরতা এটা কাটাতে হবে আমাদের খেলাধুলা এগিয়ে নেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শেষ করবো ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।